আচ্ছা, ন্যারেশনের যে নিয়মগুলো করাইছিলাম আপনাদের, এগুলা কি বাসায় দেখছিলেন ফাইল থেকে, না ক্লাসের পরে আর দেখেন না? ক্লাসের পরে একটু না দেখলে কিন্তু ভুলে যাবেন, হ্যাঁ। ক্লাস শেষ হয়ে গেলে একটু দেখবেন বাসায় রাতে, তাহলে এটা মনে থাকবে ভালো। আচ্ছা, আমরা আজকে করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এটা তো সবাই আমরা জানি, তাই না? অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে কোশ্চেন করা হয় কিংবা প্রশ্নবোধক যে উক্তি থাকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন বা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যে চেঞ্জ করা হয় সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। যেমন এখানে এটাই বলেছে, there are two main kinds of interrogative sentences: those which start with an auxiliary verb and those which start with a question word such as what, why, when, where, how, etc. The following changes occur when an interrogative sentence in the direct speech is changed to the indirect speech. অর্থাৎ এই কথাগুলোর সারমর্ম বা মেইন কথা, দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হয়, আর একটা অক্সিলারি ভার্ব থাকে আগে। আচ্ছা, তো এই অক্সিলারি ভার্ব এবং এই ডাব্লিউএস কোশ্চেন সহ যে ধরনের চেঞ্জ গুলো ঘটে সেগুলো নিচে দেওয়া হলো। Interrogative sentences beginning with an auxiliary verb are changed into the indirect speech by using the connective if or whether. এখানে বলছে যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, হ্যাঁ, তাহলে ফোকাসিং আমাদের পয়েন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয়, তাহলে ওই যে সেইড কিংবা হচ্ছে আস্ক করে বা প্রশ্ন করে, সেই জায়গায় সেই কানেকটিভটা হবে দ্যাট এর পরিবর্তে ইফ। আমরা এতদিন কি করেছি, দ্যাট, তাই না? এখন আর দ্যাট হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার এই যে কোনো একটা বসানো যাবে। তাহলে ইফ বসানোই ভালো, কারণ ইফ স্পেলিং সহজ, ওয়েদার স্পেলিং করতে গেলে অনেকের ভুল হয়। ঠিক আছে, সেটা কখন হবে? যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। আবার যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন আলাদা রুল। তাহলে এতটুকু মুখস্থ করার বিষয়, এটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে দ্যাট এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে। এখন অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো তো আমরা জানি, এম, ইজ, আর, তারপরে আর আরগুলা বলেন তো দেখি মনে আছে কিনা। মনে নাই? এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এগুলাই হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? আচ্ছা, তখন কি হবে? দ্য রিপোর্টিং ভার্ব সেইড, এটাকে তো রিপোর্টিং ভার্ব বলা হয়, যেটা ইনভার্টেড কমার আগে থাকে। আচ্ছা, অথবা অন্য যে কোনো ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য রিপোর্টিং ভার্ব, সেইডের জায়গায় অন্য কিছু থাকতে পারে, যেমন টোল, টেল, টোল্ড, আস্কড, তাই না? চেঞ্জেস টু আস্কড, কোয়ার্ড, questioned, demand of, or inquired of in the indirect speech. Note that of is used after inquired and demand only when the reporting verb has an object. আচ্ছা, তাহলে এই যে said আগে কি হয়ে যেত, told হয়ে যেত, কিন্তু said এখন কিভাবে পরিবর্তন হবে? asked হবে। ওকে, অর্থাৎ যেহেতু কোশ্চেন করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, তার মানে আস্কের
পাস্ট পার্টিসিপল হচ্ছে আস্কড। তারপর হচ্ছে কোশ্চেন্ড অথবা ডিমান্ড অফ অথবা এনকোয়ার্ড অফ। যদি এই সেডের পরে অবজেক্ট থাকে তখনই কেবলমাত্র হচ্ছে ডিমান্ডের পরে অফ বসে। এটাই বলছে যে অফ ইজ ইউজড আফটার ইনকোয়ার্ড অর ডিমান্ডেড অফ অনলি হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব হ্যাজ অ্যান অবজেক্ট। অর্থাৎ যদি অবজেক্ট থাকে তাহলে অফ ব্যবহার করা হবে এই ডিমান্ডেড অথবা ইনকোয়ার্ডের পরে। মুখস্থ করার যে বিষয়গুলো সেটা আমি হাইলাইট করে দিচ্ছি। তাহলে কি হবে, আমরা আগে পড়েছিলাম যে সেইড ভার্ব হয়ে যাবে টোল্ড। এখানে কি হবে, আস্কড হবে যদি অবজেক্ট না থাকে, আর যদি অবজেক্ট থাকে তাহলে হবে ডিমান্ডেড অফ অথবা এনকোয়ার্ড অফ। এতটুকু কি মনে থাকবে? একটু চোখ বুলাই নেন। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি, তারপরে বাকি অংশ পড়বো। দেখেন এক্সাম্পলটা আগে দেখলে সুবিধা হয় বুঝতে। ডিরেক্টে বলছে যে শি সেড টু মি, এখানে দেখেন অবজেক্ট আছে কিন্তু। আর ইউ কামিং উইথ আস, আচ্ছা এখানে এভাবেও হবে। তাহলে শি আস্কড মি, কেন আস্কড হইলো? কারণ এটা প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিভাবে বুঝবো? এই যে প্রথমে সেন্টেন্সের প্রথমে কি অক্সিলারি ভার্ব আর আছে এবং শেষে কি প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আপনি পরিবর্তন করলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড, অর্থাৎ জিজ্ঞাসা করেছিল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এখন ইফ কেন বসলো বলেন তো? দ্যাট কেন বসে না, ইফ কেন বসছে? কি বুঝতে কষ্ট হচ্ছে, কঠিন লাগতেছে? ম্যাম ইনভার্টেড কমার বদলেই তো ইফ বসেছে। হ্যাঁ, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে, কিন্তু দ্যাট কেন বসে না, ইফ কেন বসছে? আমরা তো এর আগে দ্যাট দিয়ে করছি, তাই না? আচ্ছা আমি বলে দিচ্ছি, ইফ বসছে এটা হচ্ছে যে নিয়ম। কারণ এই যে অক্সিলারি ভার্ব প্রথমে থাকলে ওই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বসাবো। ঠিক আছে, ইফ হচ্ছে এই যে কানেক্টিভ বা কনজাংশন, এই জন্য এখানে ইফ বসছে। আচ্ছা ইফ বসাইলাম, এখন এখানে আছে আর ইউ কামিং উইথ আস, তুমি কি আমাদের সাথে আসবে? সো এখানে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর থাকবে না, এটা তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন এই যে ইউ, এই ইউ হয়ে যাবে আই। কেন হবে? কারণ আমরা জানি যে রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে তখন এই অংশের, এই রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে অবজেক্ট কি? মি। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য এখানে আই হয়েছে। আই কেন হয়েছে বুঝতে পারছি? আচ্ছা, ওয়াজ কেন হইলো? কারণ আমরা ওই যে জানি বেসিক রুল, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে আই অ্যাম আর হবে না, হয়ে যাবে আই ওয়াজ। কামিং থাকলে গোয়িং হয়, যে আমরা পড়েছি কিছু ওয়ার্ড যে কাম থাকলে গো হয়। এরপরে উইথ আস, উইথ আস হয়ে গেল দেম, মানে তাদের সাথে। প্রথমে প্রশ্ন করেছিল যে আর ইউ কামিং উইথ আস, তুমি কি আমাদের সাথে আসবে? এখন এটা যদি আমি ইনডিরেক্ট নিয়ে যাই কি হবে, যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি তাদের সাথে যাব কিনা। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ অর্থ চেঞ্জ হবে না কিন্তু রূপ চেঞ্জ হয়ে যাবে। তাহলে শি সেড টু মি আর ইউ কামিং উইথ আস, এটা কি হলো? সেড হয়ে গেল আস্কড। এরপরে ইনভার্টেড কমা উঠে দ্যাটের পরিবর্তে হয়ে গেল ইফ। কেন ইফ হইলো? কারণ এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, এই যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে ইউ পরিবর্তন হয়ে যাবে যে সেকেন্ড পার্সনের নিয়ম অনুযায়ী। ইউর পরে অ্যামিজারের যেটা, সেটার পাস্ট টেন্সে ওয়াজ বসবে, কাম হয়ে যাবে গো, এখানে কামিং আস এখানে হবে গোয়িং। উইথ আস, আস হয়ে যাবে দেম, কারণ সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি তাদের সাথে যাব কিনা, এই জন্য তাদের সাথে, এই জন্য হবে দেম। ঠিক আছে,
আবার আরেক ভাবে করা যায়, এটা কি ফার্স্ট পার্সনে আছে আস, তাহলে ফার্স্ট পার্সনে থাকলে হয় এইটার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আছে শি, এখন যেহেতু এটা আস, এটা প্লুরাল হয়ে যাবে, ওইটার দেম হয়ে যাবে, কারণ শি এর প্লুরাল কি হবে, দে হয়, দে এর অবজেক্টিভ হচ্ছে দেম, এইভাবে করে চেঞ্জ করতে হবে। অথবা বাংলা করে তারপর হচ্ছে কমন সেন্সের মাধ্যমে চেঞ্জ করতে হবে, যে যেহেতু সে আমাকে বলেছে যে তুমি আমার সাথে যাবে কিনা, তার মানে সে আমাকে বলেছিল যে আমি তাদের সাথে যাব কিনা। তো এইটা যখন অর্থ হয়ে গেল, তখন কিন্তু এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলো না, এই যে ইনডিরেক্ট স্পিচে। এই কারণে এর পরবর্তীতে কিন্তু আর ইনভার্টেড কমা দেয়া যাবে না। হ্যাঁ, এরপরে আর ইনভার্টেড মানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া যাবে না, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, পরবর্তীতে ইনডিরেক্টে কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই, এটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে গেছে যখন আমরা ইনডিরেক্টে নিয়েছি। আচ্ছা, আর একটা দেখি, আর একটা এক্সাম্পল। শি সেড টু মি, আর ইউ আনওয়েল? সে আমাকে বলল যে তুমি কি অসুস্থ বা তুমি কি সুস্থ না, এরকম একটা প্রশ্ন সে আমাকে করেছে। তো নিয়ম অনুযায়ী হবে শি আস্কড মি, যেহেতু এখানে আর আছে তাহলে হবে ইফ, ইউ হয়ে গেল আই, কেন হইলো, ওই যে পার্সনের যে নিয়মটা। ওয়াজ কেন হইলো, টেন্সের যে নিয়মটা আমাদের মূলত লাগে, টেন্স এবং পার্সনের এই নিয়মটা একদম আগের ফাইলগুলোতে দেওয়া আছে। তাহলে কি হয়ে গেল, বাকি থাকলো আনোয়েল, এই আনোয়েল বসবে, ঠিক আছে, এটা কিন্তু ইজি আছে। শি আস্কড মি ইফ আই ওয়াজ আনোয়েল, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি অসুস্থ ছিলাম কিনা। হ্যাঁ, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি অসুস্থ, তার মানে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি অসুস্থ ছিলাম কিনা, এই যে ছিলাম কিনা, কিন্তু একই রইলো, বাট এটা রূপটা চেঞ্জ হয়ে গেল, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে শি সেড টু হিম, এম আই টু ওয়েট ফর ইউ টিল ইটারনিটি? ইটারনিটি মানে হচ্ছে চিরকাল, মানে আমি কি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব, এটা সে আমাকে জিজ্ঞেস করলো। তাহলে আস্কড ছাড়া যদি ইনকোয়ার্ড দেই তাহলে হয়ে যায় ইনকোয়ার্ড অফ, এখানে যদি আমি আস্কড দেই তাতেও হবে, এটা ভুল হবে না, ঠিক আছে। তাহলে শি ইনকোয়ার্ড অফ হিম, সে তাকে প্রশ্ন করলো যে, এই ইফ কেন হয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হয়েছে, এবং এটা যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, এই কারণে এখানে ইফ হয়েছে। সো শি ইনকোয়ার্ড অফ হিম ইফ শি, শি কেন হইলো, এই আইটা চেঞ্জ হয়ে যাবে, কেন হবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় এই যে এই পাশে রিপোর্টিং ভার্বের ফার্স্ট পার্সন অনুযায়ী, সরি সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্ট তো শি, তাই না, এই কারণে এখানে শি হয়েছে। এখন এটা আছে প্রেজেন্ট টেন্সে, এটা হয়ে যাবে পাস্ট টেন্স, তাহলে শি এর সাথে তো আর এম বা ইজ বসবে না, শি এর সাথে পাস্ট টেন্সে বসবে ওয়াজ। এতটুকু হচ্ছে রুলস অনুযায়ী। বাদ বাকি হচ্ছে সব আগের মতোই হয়ে যাবে। শি ওয়াজ টু ওয়েট, এই যে টু ওয়েট ফর ইউ টিল ইটার্নিটি, তাহলে টু ওয়েট ফর হিম, হিম কেন হবে, এই যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এটা পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে হিম, এই কারণে এখানে হিম হচ্ছে। তাহলে পার্সন এবং টেন্সের পরিবর্তনের নিয়মটা ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়, নাহলে পার্সন এবং টেন্সেরটা ঠিক মতো করতে পারবেন না। আচ্ছা, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ওয়ার ইউ প্রেজেন্ট এট দ্য মিটিং ইয়েস্টারডে, সরি, ওয়ার ইউ প্রেজেন্ট এট দ্য মিটিং ইয়েস্টারডে, তুমি কি গতকালকের মিটিং এ উপস্থিত ছিলে, এটা কি হবে, আই আস্কড হিম। ওয়েদার, এই ওয়েদারের এখানে আমরা ইফও দিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের রুল, ঠিক আছে, ইফ দিয়ে দিলাম। আই আস্কড হিম ওয়েদার অর ইফ হি হ্যাড বিন প্রেজেন্ট। আচ্ছা, হি কোথায় পেলাম, এই যে এখানে যে সাবজেক্ট ইউ, ইউ চেঞ্জ হবে এই অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্ট হিম, হিমের সাবজেক্টিভ হচ্ছে হি, এই কারণে এখানে হি হয়েছে। আচ্ছা, এখন এইটা আছে কি পাস্ট ইনডেফিনিটে, ওয়ার মানে তো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে কি একটা ঘর বাদ দিয়ে, অর্থাৎ পাস্টের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট,
তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি পাস্ট ইনডেফিনিট ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই ওয়ার হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হলে আনতে হবে আমাদের হ্যাড, হ্যাডের পরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে ওয়ারই হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ ছিলা, আছো থাকা অর্থে যেমন অ্যামিজার বসে, সেই অর্থে ওয়ার মানে ছিলে কিনা, তুমি ছিলে কি না, অর্থাৎ এই থাকা অর্থে ব্যবহার করা হয়েছে। এই ওয়ার এর পাস্ট পার্টিসিপল হলো বিন। যেমন আমরা জানি কি এম, ইজ, আর, অথবা ওয়াজ, ওয়ার, অথবা বিন, অর্থাৎ ওয়াজ এরও পাস্ট পার্টিসিপল বিন, ওয়ার এরও পাস্ট পার্টিসিপল বিন। তাহলে এই বিন কোথা থেকে আসলো এখন বুঝছি। আচ্ছা, হি হ্যাড বিন প্রেজেন্ট এট দ্য মিটিং দ্য ডে বিফোর, এই যে স্টার্টে থাকলে এটা পরিবর্তন হয়ে প্রিভিয়াস ডে হয়ে যায়, অথবা দ্য ডে বিফোর হয়ে যায়, যে প্রিভিয়াস ডে আছে এখানে, এটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। এটা তো হচ্ছে মুখস্থর বিষয়, যেটা আমরা আগে পড়েছিলাম। আচ্ছা, এটা 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 কি বুঝছেন সবাই, নাকি প্রবলেম আছে? তাহলে আমি আবার বুঝাই দিই। সব ক্ষেত্রে কিন্তু একই রুলস হয়, শুধু সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে দুই একটা ওয়ার্ড চেঞ্জ আসে, এছাড়া বেসিক রুল সবগুলোর জন্যই একই। এখানে শুধু চেঞ্জ হয়েছে আস্ক এবং ইফ, এই দুইটা নতুন আসছে, বাদ বাকি সব তো আগের মতোই। বুঝছেন কিনা বলেন। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা বুঝছেন, ঠিক আছে। তাহলে এটা দেখেন, দ্য উমেন আস্কড দ্য স্ট্রেঞ্জার, মহিলাটি একজন স্ট্রেঞ্জারকে বা একজন আগন্তুককে জিজ্ঞেস করলো বা প্রশ্ন করলো, শুড আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করব, অথবা আপনাকে কি আমার সাহায্য করা উচিত। তখন কিভাবে চেঞ্জ হয়, দ্য উইমেন আস্কড দ্য স্ট্রেঞ্জার ওয়েদার শি শুড হেল্প হিম। ওয়েদার কেন হয়েছে, কারণ এই শুড অনেক ক্ষেত্রে মানে মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। আই কেন হয়েছে, এই যে দ্য উমেনের পরিবর্তে, তাহলে দ্য উমেনের পরিবর্তে হবে শি, শুড হেল্প হিম, এই শুডটা এখানে চলে আসবে, অর্থাৎ ভার্বের আগে শুড আসবে, শুড বসবে, শুড হেল্প হিম। এটা একটু দেখেন। আচ্ছা, নোট দ্যাট দ্য অক্সিলারি ভার্ব শুড, কুড, উড, অট টু, এন্ড, মাইট ডু নট চেঞ্জ ইন দ্য ইনডাইরেক্ট স্পেস, এগুলো চেঞ্জ হয় না। এখানে এটা মোডাল অক্সিলারি হবে, এটা তো পুরোপুরি অক্সিলারি না, মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর কি হয় না, চেঞ্জ হয় না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, আই সেড টু হিম হু আর ইউ, আই আস্কড হিম, এই পর্যন্ত ঠিক আছে। হু হি ওয়াজ, এটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, ওকে। যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কি হবে। আচ্ছা, তখন এই যে হু, হু এর জায়গায় থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কে ছিল, ইউ, ইউ কার অনুযায়ী পরিবর্তন হবে, এই অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে হিম, তাহলে সাবজেক্টে হবে হি। আর এটা ছিল কি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হি ওয়াজ। আই আস্কড হিম হু হি ওয়াজ, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কে ছিল,
আর এখানে অর্থটা কি ছিল? আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কে, অর্থাৎ ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে নিয়ে গেলাম। তাহলে হু থাকলে এই হু এর জায়গায় হুই হবে। যদি এখানে ওয়েদার, হোয়েন, হাউ থাকতো সেটা ওইরকম ভাবে বসে যেত। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, এখানে নিয়মটা আলাদাভাবে লেখা নাই। আচ্ছা, এটা একটু দেখি। দ্য মাদার সেড টু দ্য ডটার, ডু ইউ নো হোয়ার জন ইজ? ওকে, দ্য মাদার আস্কড দ্য ডটার whether she knew where John was। এখানে এই where হচ্ছে কোথায় অর্থে ব্যবহার করা হয়েছে, বাট এটা কিন্তু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এই ডু ভার্ব কি অক্সিলারি ভার্ব, সো এই কারণে হয়েছে ওয়েদার। ওয়েদার অথবা এখানে ইফও বসতে পারে, আমি লিখে দিলাম ওয়েদার অথবা ইফ। দ্য মাদার আস্কড দ্য ডটার, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে হচ্ছে এই যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই কারণে আমরা ইফ বসাইলাম। ইউর পরিবর্তে হবে কি শি। শি কেন হয়েছে এটা তো আর বলা লাগবে না, এটা আগের নিয়ম। তাহলে নো ভার্ব হয়ে যাবে নিউ, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট। হোয়ার জন ওয়াজ, মানে সে জানতো কিনা যে জন কোথায় ছিল, তাহলে জন ইজ হয়ে যাবে জন ওয়াজ। জন ওয়াজ অর্থাৎ কোথায় জন ছিল। দ্য মাদার আস্কড দ্য ডটার ওয়েদার অর ইফ শি নিউ হোয়ার জন ওয়াজ। এই পরিবর্তনটাকে বুঝতে পারছেন টেন্সের? কেউ জি। কথা বলে না। আচ্ছা, টেন্স এবং পার্সন চেঞ্জের নিয়ম কিন্তু একই, ওই যে আপনারা আগে যেটা পড়েছেন বেসিক, তাই না? শি কেন পরিবর্তন হবে, এই নিউ কেন, নো কেন নিউ হইলো, ইজ কেন ওয়াজ হইলো, এগুলো তো টেন্সের বেসিক রুল। আর ইন্টারোগেটিভ জি ম্যাম। সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে জাস্ট নতুন যেটা সেটা আপনারা, নতুন নতুন যেটা মনে রাখতে হয় সেটা হবে যে সেইড ভার্বের পরে আস্কড হবে, অথবা ডিমান্ড অফ, ইনকোয়ার্ড অফ, যে কোনো একটা দিতে পারেন, বাস আস্ক দিলে ইজি হবে। এরপরে অক্সিলারি ভার্ব থাকলে ইফ অথবা ওয়েদার, অক্সিলারি ভার্ব না থাকলে যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস টা ওইভাবেই বসে যাবে। এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এই যে হু যেভাবে ছিল হুই আছে, বাদ বাকি সব আগের নিয়মে। এখানে যদি ডাব্লিউএস ওয়ার্ড অন্য যা কিছু থাকতো, যেমন হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই, ওই একই ভাবে বসে যেত। তাহলে এই হচ্ছে অক্সিলারি, সরি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস। খুব বেশি কিছু নাই, অল্প কয়েকটা এক্সাম্পল। ঠিক আছে, এই যে এইখান থেকে এই যে ইফ ওয়েদার সেড হয়ে যাবে আস্কড। আর ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে ডিমান্ড অফও দেওয়া যায়, না দিলেও সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে হাইলাইট করা অংশগুলো আবার খেয়ে নিন, আমি হাইলাইট করাগুলো পরীক্ষার আগে আবার দিব। সবগুলো ফাইল তো দিয়ে দিচ্ছি, যা সুবিধা হয় আপনাদের বুঝতে। এরপরে পরীক্ষার আগে আবার হাইলাইট করাগুলো দিব, ওগুলাই সাজেশন আর কি, আলাদাভাবে সাজেশন দেওয়ার দরকার হবে না। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো, ইম্পারেটিভ হলো, অ্যাসার্টিভ হলো, এই তিনটা পড়লেই আপনাদের হবে। আপনাদের আর কি ছিল? গ্রুপ ভার্ব দিয়েছিলাম তাই না, আর আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলটা একটু দেখাই দিই। আচ্ছা, আর্টিকেল এই জিনিসটা তো আমরা সবাই জানি তাই না? আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কি কি, এটা আমরা সবাই জানি না? জি ম্যাম। অর্থাৎ বস্তুর বা যে কোনো বিষয়ের নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা বোঝাইতে, যেমন নির্দিষ্ট যদি বোঝায় তাহলে হবে দা। দা বুক মানে নির্দিষ্ট একটা বুক, যেটা যেটা আমি যার সম্পর্কে বলতেছি, যাকে আমি বলতেছি, যেমন ধরেন আমি আপনাদেরকে একজনকে বলতেছি যে দা ফাইল, তার মানে কি ওইটা সম্পর্কে আগেই আমার সাথে আপনার সাথে কথা হয়েছে বিধায় আমি ওটা দেব দা বলেছি, তার মানে হচ্ছে ওইটা নির্দিষ্ট একটা ফাইল। যেমন ধরেন যে আহ যে কোনো একটা বইয়ের পিডিএফ দিলাম আমি, তাইলে ওই ফাইলটা, তার মানে কি ওইটা সম্পর্কে অলরেডি জানি। আর যদি বলি আ ফাইল, মানে একটি ফাইল, তার মানে কি এটা যে কোনো একটা ফাইল হইতে পারে, এটা সম্পর্কে লিসেনার আগে থেকে জানে না। মানে আমি জানি, আমি হচ্ছে স্পিকার, বাট যে শুনতেছে, যার কাছে আমি বলতেছি, সেটা সম্পর্কে আগে জানে না। এটা অনির্দিষ্ট একটা ফাইল, অনির্দিষ্ট যে কোনো একটা ফাইল কিংবা অনির্দিষ্ট কোনো একজন পার্সন সম্পর্কে আমি বলছি। তো এই যে নির্দিষ্টতা অনির্দিষ্টতা, এটার জন্য হচ্ছে দি এবং এ অথবা এন। এবং এন কোথায় কোথায় বসে, এ এবং এন এর মিনিং একই, অনির্দিষ্টতা যে কোনো একটি, কিন্তু হচ্ছে উচ্চারণ কিংবা ভাওয়েল, প্রোনাউন্সিয়েশন, এগুলোর উপরে ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে এন বসে। এইগুলাই
পড়ার বিষয়। তো দেখা গেল লিখতে গেলে অনেক সময় এ এন দি আমরা গোলাই ফেলি, এই কারণে আর্টিকেলটা একটু দরকার। তো এখানে ওইভাবে বইয়ের ভাষায় আর কি অনেক কিছু বলছে, বইয়ের ভাষার চেয়ে আমরা নর্মালি যেটা বুঝি ওইটা মনে রাখলে বেশি থাকবে মাথায়। বইয়ের ভাষায় বলছে দেয়ার ইজ নো ডাউট দ্যাট আর্টিকেলস আর অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস মানে কি, কোনো কিছুর ভালো মন্দ অবস্থা সংখ্যা প্রকাশ করে। তাহলে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা ওইটার অবস্থা কিংবা সংখ্যাটা প্রকাশ করে যে কতটা বা নির্দিষ্ট কিনা কিংবা অনির্দিষ্ট কিনা। সিন্স দে মডিফাই দ্য নাউন্স আফটার দেম, অর্থাৎ আর্টিকেলের পরে কিন্তু সবসময় নাউন থাকে এবং এই নাউনটাকে মডিফাই করে। যেমন এ ম্যান, হ্যাঁ এই ম্যান কিন্তু নাউন। আমরা কিছু কি বলি যে এ বিউটিফুল, আমরা কিন্তু বলি না, বলি কি এ বিউটিফুল গার্ল, তখন ওই বিউটিফুল গার্ল মিলে একটা গার্লকে নির্দেশ করে, অর্থাৎ সেটা নাউন হয়ে যায়। বাট আর্টিকেলস হ্যাভ সাম স্পেশাল সিগনিফিকেন্স অ্যাট ডিটারমিনার্স। আর্টিকেলস ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড অফ নাউন, অর্থাৎ নাউনের যে একটা স্ট্যান্ডার্ড সেটাই ডিটারমাইন করে এই আর্টিকেল। আচ্ছা এগুলো লাগবে না, এগুলো পরীক্ষায় আসবে না, এটা বোঝার জন্য। পরীক্ষায় আসবে ফাঁকা ঘর থাকবে, এ এন ডি অথবা ক্রস, এগুলো আপনারা বসাই দিবেন, এটা হচ্ছে কাজ পরীক্ষায়। যেমন গিভ মি দ্য বল, এই ফাঁকা ঘরে দা বসবে না এ বসবে না এন বসবে, এইভাবে বসাবেন। আচ্ছা দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। ডেফিনেট হলো দা মেক্স দ্য নাউন সামথিং পার্টিকুলার অ্যান্ড ডেফিনিট, মানে স্পেশাল এবং ডেফিনিট করে নির্দেশ করে কোনো একটা নাউনকে, এই জন্য হচ্ছে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল গিভ মি দ্য বল, অর্থাৎ এই বলের কথা বলা হয়েছে, তার মানে এই বল সম্পর্কে লিসেনারের সাথে স্পিকারের আগেও কথা হয়েছে, একটা নির্দিষ্ট বল। নির্দিষ্ট কেন, কারণ এটার আগে আরো অনেক কথা থাকে। আচ্ছা এটাই এখানে বলছে, দেখেন যে হিয়ার দ্য স্পিকার ইজ টেলিং সামওয়ান টু গিভ হিম অর হার আ পার্টিকুলার বল অ্যাবাউট হুইচ দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার বোথ আর অ্যাওয়ার, অর্থাৎ যেটা সম্পর্কে তারা দুইজনেই জানে। হয়তো ওই বলটা টেবিলের উপরে ছিল বা নীল একটা বল ছিল, এই কারণে এটা নির্দিষ্ট। There is no possibility of the ball to be anything else rather than the speaker and the listener idea of that particular ball. ওকে, এখন এখানে বলতে পারেন যে ম্যাডাম এখানে আমরা কিভাবে বুঝবো যে এই বলটা নির্দিষ্ট, এই বলটা সম্পর্কে আমরা আগে জানি। এইটা বাক্যে এরকম থাকবে না, এটার আগে আরেকটা সেন্টেন্স থাকবে, তখন আপনারা কানেক্ট করতে পারবেন যে আগে ওইটা সম্পর্কে বলা হয়েছে, তার মানে পরে যদি এটা সম্পর্কে আবার বলে তখন এটা ডেফিনেটলি দা হবে। পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স থাকবে না, ধরেন এটার আগে আরেকটা সেন্টেন্স থাকতে পারে। ওকে, এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আর কি। আচ্ছা আর ইনডিফিনিট হলো এ এবং এন, যেমন গিভ মি আ বল, আমাকে একটি বল দাও, যে কোনো একটা বল দিলেই আমাকে হবে, আমি কোনো নির্দিষ্ট বল চাই নাই, তার মানে এটা সম্পর্কে লিসেনার জানে না যে সে কোন বলটা চেয়েছে। আচ্ছা আর এন এর ক্ষেত্রে গিভ মি অ্যান এগ, ইট ক্যান বি এনি কাইন্ড অফ এগ, দ্য পসিবিলিটি ইজ ওপেন, অর্থাৎ যে কোনো একটা ডিম আমাকে দাও। এখন নর্মালি একটা নিয়ম হচ্ছে যে যদি ভাওয়েল সাউন্ড প্রথমে আসে, এখন ভাওয়েল সাউন্ড হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ড যদি আসে তার আগে এন হবে। আরো নিয়ম আছে, সেগুলো আমরা পরে পড়বো। এটা হচ্ছে একদম মানে কি বলে চাইল্ডহুড রুল যেটা আমরা জানি। তো এগের ই হচ্ছে ভাওয়েল, এই কারণে কিন্তু এখানে এন বসছে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি এক্সাম্পল। এরপরে যেখানে রুলস আছে, ইউজিং ইউজিং আর্টিকেলস উইথ এক্সাম্পলস, ইউজিং ডেফিনিট আর্টিকেল, এখানে ডেফিনিট আর্টিকেলের কিছু রুলস আছে। তারপরে দেখেন তিনটা চারটা পাঁচটা ছটা, তারপরে দি এর রুল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা এখানে দির বসবেই এরকম কিছু রুলস আছে, তাহলে খুব বেশি পড়াশোনা কিন্তু নাই এখান থেকে, দি এরটা বেশি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে কোথায় কোথায় দি বসবে না, হ্যাঁ কোথায় কোথায় দি বসবে না এটা বলা হয়েছে। দ্য মাস্ট নট প্রিসিড, মানে প্রিসিড মানে আগে, কোনগুলোর আগে দি বসবে না। আর এখানে বলছে যে দ্য মাস্ট প্রিসিড, অর্থাৎ দি অবশ্যই বসবে, এটা বলেছে যে দি অবশ্যই বসবে, অর্থাৎ সবকিছুর ব্যতিক্রম থাকে। তো নর্মালি দেখেন, নর্মালি এটা লিখে নিতে পারেন দা লিখে খাতায়। নর্মালি একটি বস্তু যদি বোঝায়,
এই মানে পৃথিবী এবং এই যে পুরো আমাদের সৌরজগৎ কিংবা ইউনিভার্স, এর মধ্যে যদি একটি জিনিস বোঝায়, যে কোনো একটি নাম বোঝায়, তখন দা হয়। এখন একটি কি আছে দেখুন, পূর্ব দিক ইস্ট, তারপর হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, তারপরে উত্তর দিক নর্থ। এই যে দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ, এই যে দিকের নামের পূর্বে দা বসে, এটা লিখে নিতে পারেন। বইয়েও আছে, এখানে ওইভাবে দেওয়া নাই স্পষ্ট আকারে, এই কারণে আমি বললাম। তারপরে হচ্ছে কি আর একটা কি আছে, একটা জিনিস সূর্য, এই জন্য দা সানের আগে, মানে সানের আগে সবসময় দা বসে। দা মুন, মুনের আগে সবসময় দি বসে। তার মানে একটি মাত্র জিনিস বা বস্তু যদি বোঝায়, তার আগে দি বসে। তারপরে গড, আমরা গডের আগে দা বসাই, কারণ মুসলিমদের কাছে হচ্ছে গড একজনই, এই জন্য মুসলিমরা গডের আগে দা বসায়, দা গড। এগুলো একটু লিখে নেন সংক্ষেপে করে। একটি মাত্র বস্তুর আগে দি বসে, এটুকু লিখলেই হবে। ফর এক্সাম্পল, দা গড, দা মুন, দা ইস্ট। আচ্ছা, এরপরে লেখেন নিউজ পেপারের নামের আগে দা বসে, যেমন কি দা ডেইলি স্টার, দা অবজারভার, এভাবে লিখে নিতে পারেন। আচ্ছা, এখানে দেওয়া আছে যে নেম অফ ওশন, ওশন মানে তো বোঝেন যে সাগর, হ্যাঁ। তারপরে গালফ, এটা হচ্ছে উপসাগর, মানে ওশন হচ্ছে মহাসাগর, গালফ হচ্ছে উপসাগর, এবং সি হচ্ছে সাগর, এবং রিভার, এগুলোর আগে দি বসে, যে দেখেন এটা। যেমন দ্য প্যাসিফিক, প্যাসিফিক হচ্ছে কি একটা মহাসাগর। তারপরে দ্য আটলান্টিক, একটা মহাসাগর। দ্য পদ্মা রিভার, মানে কি নদীর নামের আগেও দি বসবে। এগুলো কিন্তু থাকবে পরীক্ষায়, এগুলো মনে রাখতে হবে। মহাসাগরের নামের আগে দি, তারপরে উপসাগর, যেমন কি বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল, আমাদের যে বঙ্গোপসাগর, এগুলোর নামের আগে দি বসবে, রিভারের নামের আগে দি বসবে। এখানে এক্সাম্পল দিচ্ছে অল্প কয়েকটা: দ্য প্যাসিফিক, দ্য আটলান্টিক, দ্য তৈমুর সি, দ্য পার্সিয়ান গালফ, দ্য নীল মানে নীল নদ, দ্য মারি রিভার, তারপর হচ্ছে দ্য ডার্লিং রিভার, অস্ট্রেলিয়া একটা রিভার আছে ডার্লিং রিভার, দ্য পদ্মা, এভাবে লিখে দিচ্ছি আমি এটা, পদ্মা। এবং এগুলোর নামের আগে কিন্তু ক্যাপিটাল লেটারও হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে কিছু কান্ট্রির নামের আগে, যেটা হচ্ছে কি মানে অল্প, মানে এব্রিভিয়েশন যেটাকে বলে, যে দুই তিনটা লেটার কি করে একটা বড় মিনিং দাঁড় করায়। যেমন দ্য নেম অফ কান্ট্রিজ উইথ ইউনাইটেড স্টেটস অর আইল্যান্ড, ইউনাইটেড স্টেট যদি থাকে, এই সমস্ত কান্ট্রির নামের আগে ডি বসে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএসএ, যে সংক্ষেপে দুইটাই লেখা যায়, দ্য ইউএসএও লেখা যায়, দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাও লেখা যায়। অর্থাৎ স্টেট নিয়ে যদি কোনো দেশ থাকে, তখন সেখানে দা বসে, যেমন দ্য ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড যদি থাকে, দ্য ইউনাইটেড স্টেট, দ্য ইউনাইটেড আরব অ্যান্ড এমিরাত, অর্থাৎ এই যে সংযুক্ত আরব আমিরাত যেটা, তাই না। তারপরে দ্য ফিলিপাইন্স, এই ফিলিপাইন্স হচ্ছে যে মানে এটা একটা দ্বীপ রাষ্ট্র, এই কারণে। সো এই তিনটা মনে রাখলেই হবে, ঠিক আছে। দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য ইউকে, দ্য ইউএই। আচ্ছা, বর্তমানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন? জো বাইডেন ম্যাডাম। আচ্ছা, কোন পলিটিক্যাল গ্রুপ মনে আছে? এটা হচ্ছে ম্যাডাম
পার্টির নাম মনে নাই? রিপাবলিক। হায় হায়, ম্যাডাম রিপাবলিক। রিপাবলিক তো ছিল ট্রাম্প। ও আচ্ছা, ওরা হচ্ছে তাহলে ডেমোক্রেটিক। ম্যাডাম ওই যে ডেমোক্রেটিক, গাধা, হ্যাঁ। ওদের ওদের সিম্বল হচ্ছে গাধা ম্যাডাম, ডেমোক্রেটিক গাধা, গাধা হ্যাঁ সিম্বল। হ্যাঁ, জি ম্যাডাম। তাহলে যদি এরকম কোশ্চেন থাকে যে দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউনাইটেড স্টেট ইজ জো বাইডেন, তখন ওই ড্যাশে কি বসাবেন? দা হবে, কারণ ইউনাইটেড স্টেটের আগে দা দা বসাইতে হয় সবসময়, ঠিক আছে? আচ্ছা, এরপরে লেকের নামের আগে দি বসে, যেমন দা গ্রেট লেক, দা আফ্রিকান গ্রেট লেক। এখন বলতে পারেন যে ম্যাডাম এটা যে লেক কিভাবে বুঝবো? কারণ এটা সাথে লেখাই থাকবে, এই যে গ্রেট লেক, আমেরিকার গ্রেট লেক আছে, তারপরে আফ্রিকান গ্রেট লেক আছে, এগুলোর আগে দি বসে, লেকের আগে দি বসে। আচ্ছা, এরপরে যে মাউন্টেন, যেমন হিমালয়, দা আলপস, দা আন্দিস, এগুলোর আগে বসে, এটা মনে রাখা লাগবে না। নেম অফ গ্রুপ অফ আইল্যান্ড, অর্থাৎ এই যে দ্বীপ, দ্বীপের যে গ্রুপ থাকে কিছু, সেগুলোর আগে দি বসে, যেমন দা ওয়েস্ট ইন্ডিজ। যেমন এই ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে 12টা দ্বীপের একটা সমন্বিত দেশ। ওই ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ক্রিকেটার আছে, ক্রিকেটার প্লেয়ার আছে। তারপর হচ্ছে দা আন্দামান, অনেকের নাম শুনেছেন, দা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, যেটা বঙ্গোপসাগরের ওই দিকটাতে আর কি। তো এগুলা সাথে আর হচ্ছে আপনারা যেটা লিখছেন নিউজ পেপার, এবং যে কোনো জিনিস যদি এটা বোঝায়, তারপর হচ্ছে যদি কোনো বিখ্যাত বইয়ের নাম থাকে, যেমন কি বিখ্যাত বই, ইন্টারন্যাশনাল রেঞ্জের যে বইগুলো, এই বিখ্যাত বইয়ের নামের আগেও দা বসে। তাহলে এই দিয়ের গুলো একটু মোটামুটি বাসায় রেখেন, হ্যাঁ, দিয়ের যে বাকিগুলো আছে, এরপর নেক্সট ক্লাসে আর্টিকেল মোটামুটি বাকিগুলো পড়াই দিব। আর সবচেয়ে ভালো হয় বই থেকে দেখলে। আমি আগেও বলেছি যে ফাইল তো জাস্ট একটা গাইডলাইন, কি কি পড়তে হবে, বই থেকে দেখলে সবচেয়ে ভালো হয়। আপনাদের ওই অফলাইন ক্লাস থাকলে বই থেকেই পড়াইতাম, এখন হচ্ছে সমস্যা, অনলাইন ক্লাসে এভাবে বই ধরে অ্যাকচুয়ালি পড়ানো যায় না, সবার তো আর এক বই থাকে না, এটা একটা সমস্যা, এই জন্য একটু বই থেকে দেখে নেবেন, ঠিক আছে? পরীক্ষা এগুলোই থাকবে, মানে এরকমই থাকবে, হয়তো এক্সট্রা এক্সাম্পল দেবো, বাট নিয়ম এরকমই থাকবে। আচ্ছা, তাহলে দিয়ে, হ্যাঁ, দিয়ে এক্সাম্পল গুলো একটু বাসায় দেখেন। এই যে এখান থেকে ইউজিং ডেফিনিট আর্টিকেল দি, দিয়ে এই এই সবগুলো রুলস একটু বাসায় দেখেন, তাহলে নেক্সট ক্লাসে পড়াইলে ধরতে সুবিধা হবে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, হোমওয়ার্ক এটা থাকলো, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আর রাহাত অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। ওকে, আল্লাহ হাফেজ।